ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিমকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। দেশটি মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। অবশেষে হাদি হত্যাকারীর দুই মূল সহযোগী এখন আইনের খাঁচায়, আর তাদের গ্রেফতারের সাথে সাথেই তদন্তে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনলে আটকে উঠবে সাধারণ মানুষ। শেখ হাসিনা আসলে এই যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়ে আসবে, তা সম্ভবত শেখ হাসিনার কথায় পরিষ্কার হয়ে গেছে। তার কাছে কি ধরনের তথ্য আছে, কি ধরনের খবর আছে, কে কোথায় কি করছে, ঘটনা তো ঘটে যাচ্ছে। কারণ এই দলটির মৃত্যু ঘণ্টা বাজতে শুরু করেছে বলে তাদের যে প্রিয় ভাজন আছেন বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে, বিশেষ করে তাদের মন্ত্রগুরু রয়েছেন প্রবাসে, তিনি বলছেন যে দলটির মৃত্যু ঘণ্টা বেজে গেছে এবং দলটির নাকি শনির দশা শুরু হয়েছে। আপনি দেখুন গত কিছুদিন ধরেই হাসনাতের কোনো কথা নাই, সার্জিসের কোনো কথা নাই। আর এবার যেটা ঘটলো আর তো বলার কিছু থাকে না। তাহলে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যা বলতো সেটা কি সত্য হয়ে গেল? 7 সিস্টার্স ভাগ করতে চাইছিল হাসনাত আব্দুল্লাহ, এখন এনসিপির সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ করল। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। তার কাছে কি ধরনের তথ্য আছে, কি ধরনের খবর আছে, কে কোথায় কি করছে, তা সম্ভবত শেখ হাসিনার কথায় পরিষ্কার হয়ে গেছে। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। এই তারেক রহমান 32 নম্বর আগুন দিয়ে পুড়িয়েছে। যুবদলের সেই কি রোমান হাওলাদার, সে প্রথম আগুন দেয়। এরপরে তো ইউনূসের বাহিনী আছেই, তারা যে 32 নম্বর বারবার 32 নম্বরের উপর হামলা, আগুন দিয়ে পুড়িয়েছে, লুটপাট করেছে। ওর ইট কাঠেও তাদের ভয়, কোনো কিছু হলেই সেখানে আগে ছুটে যায়, সেখানে আবার আগুন দেওয়া, আবার ভাঙা। এদের ভাঙার আর শেষ হয় না। বাংলাদেশটাকে ভেঙে দিচ্ছে, দেশের মানুষের জীবনটা ভেঙে তছনছ করে দিচ্ছে। আর 32 নম্বর তো ভেঙেছে এবং মুক্তিযুদ্ধের সব স্মৃতি ছিল। আর আমাদের তো কিছুই নাই। আমাদের যেখানে মানে গণভবন তো এটা তো সরকারি ভবন, কিন্তু আমাদের যা কিছু ছিল সব লুটপাট। মানে আমাদের যেখানে যা ছিল, আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের বাড়ি লুটপাট করেছে। এটা লুটপাট চুরি ছাড়া আর কিছু যায় না। শেখ হাসিনা যে 2024-এর 5ই আগস্টে ভারত চলে যাওয়ার পর থেকেই নেতা কর্মী সমর্থক, একেবারে স্থানীয় পর্যায়ের তৃণমূল নেতা কর্মী সমর্থকদের সঙ্গেও মানে ব্যাপক যোগাযোগ রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে। এটা তো আমাদের কাছে এখন পুরনো খবর, কিন্তু তার কাছে কি ধরনের তথ্য আছে, কি ধরনের খবর আছে, কে কোথায় কি করছেন, এ বিষয়ে তিনি কি পরিমাণ তথ্য আসলে তারই একক উদ্যোগে শুধুমাত্র সারা বাংলাদেশের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ রেখে এক রকমের সংগ্রহ করছেন এবং সংরক্ষণ করছেন, তার প্রমাণ শেখ হাসিনা তার কথায় যে যুবদল নেতার নাম উল্লেখ করলেন সেই বিষয়টি। মানে একেবারে নাম ধরে শেখ হাসিনা জানেন 32 নম্বরে প্রথম আগুন দিয়েছে কে। এবং শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন নেতাকর্মী সমর্থকদের সঙ্গে বক্তৃতাগুলোর কিছু কিছুও যদি আপনারা শুনে থাকেন, দেখবেন তিনি বারবার নেতাকর্মীদের বলছেন দলিল রাখতে, ডকুমেন্টেশন করতে, তালিকা রাখতে। মানে কে কোথায় কি করছেন, কে কার নামে মামলা দিচ্ছেন, কিভাবে কাকে হয়রানি করছেন, কে কোথায় কোন স্থানীয় পর্যায়ে কোন দলের কোন নেতা হত্যাকাণ্ড ঘটাচ্ছেন, কোন দলের কোন নেতা জুলুম করছেন, নির্যাতন করছেন, এই সব কিছু লিপিবদ্ধ রাখতে, একেবারে দলিলবদ্ধ রাখতে, যাতে সময় এলে, মানে শেখ হাসিনা মনে করেন যে যদি আওয়ামী লীগ আবার যখন রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ যখন আবার নির্বাচিত হয়ে আসবে, তখন যাতে তারা যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারেন। তার মানে শেখ হাসিনা 32 নম্বরে কে প্রথম আগুন দিয়েছে যেমন জানেন। মানে আমরা তো প্রচলিতভাবে জানি হাসনাত আব্দুল্লাহ ডাক দিয়েছিলেন যে ফ্যাসিস্টের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে, আমরা জানি বিদেশ থেকে ইউটিউবাররা ডাক দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে জানেন যে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতা প্রথম আগুনটা দিয়েছিলেন ধানমন্ডি 32 নম্বরে, এবং নাম উল্লেখ করে তিনি সেটা বলছেন। শেখ হাসিনা আসলে এই যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়ে আসবে 2024-এর আগস্টের পর থেকে যা চলছে সেটা এইভাবে চলতে দেওয়া যায় না, এই কথাও এই বক্তৃতায় ঘুরে ফিরে বলেছেন। তিনি বলেছেন যে এই যে জাতিসংঘ বলে দিল 1400 জন, অথচ সরকার এখন পর্যন্ত ভাতা দেওয়ার জন্য 600 জনের বেশি ব্যক্তিকে খুঁজে পায় নাই, আর 800 জনের একটা তালিকা দিয়েছে। তিনি মনে করাচ্ছেন যে তার যুবলীগের কর্মী জুয়েলকে জুলাইয়ের শুরু
শুরুর দিকে প্রথম হত্যা করে উত্তরায় হাউস বিল্ডিং সোসাইটির কাছে উত্তরায় উল্টো করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো, তার পুলিশ সদস্যদেরকে হত্যা করে উল্টো করে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো। মানে হত্যাকাণ্ডটা শুরু হলো কোথা থেকে, এবং সকল হত্যাকাণ্ডের বিচার না করলে কি করে আসলে একটা ন্যায় বিচার বা সত্য প্রতিষ্ঠিত হবে, সে প্রশ্নটাও তিনি এই বক্তৃতায় আবার তুলেছেন। কিন্তু তিনি সবচেয়ে জরুরি যে কথাটা বলেছেন, যেটা তারেক রহমান দেশে ফেরার পর থেকে আলাপ হচ্ছে, যে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, অনেক দেশি বিদেশি পত্রপত্রিকায় সরাসরি সেটা লেখা হচ্ছে, নির্বাচন নিশ্চিত হয়ে গেছে তারেক রহমান আসবার মাধ্যমে, এবং অনেকে বলছেন যে তারেক রহমান আসবার মাধ্যমে নির্বাচন নিশ্চিত হয়েছে, হয়তোবা তিনি নির্বাচিত হয়ে এলে আবারও তিনি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক কার্যক্রম চালানোর পথ পরিষ্কার করে দিতে পারেন। কিন্তু এবারের নির্বাচনটা আওয়ামী লীগ ছাড়াই হয়ে যাচ্ছে, এবং তারেক রহমান ফেরার মাধ্যমে এই নির্বাচনটা একটা গ্রহণযোগ্যতা পেতে যাচ্ছে। শেখ হাসিনা বলছেন নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এই নির্বাচন প্রহসনের নির্বাচন হবে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। তিনি মনে করাচ্ছেন 2008-এর নির্বাচনেও তারা 48% ভোট পেয়েছিলেন। শেখ হাসিনা কি বলছেন শুনে আসি। তিনি বলছেন এই প্রহসনের নির্বাচন যে যেখানে আছেন তাকে সেখান থেকে প্রতিহত করতে হবে। আজকে নির্বাচন নামে প্রহসন করে তারা ক্ষমতায় যেতে চায়, জনগণের ভোটের অধিকার হরণ করতে চায়। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। যে আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আমি ডক্টর ইউনূসকেই চ্যালেঞ্জ করি, সে আসুক না, ইলেকশন করে দেখুক, জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাক। কাজে এই লোকটা আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল। তার দোষর হলো এই জিয়াউর রহমান যেটা রেখে গেছে, তার সন্তান যে 17 বছর পর যে মুচলেখা দিয়ে চলে গিয়েছিল জীবনে রাজনীতি করবে না, 17 বছর পরে দেশে ফিরে এসেছে। আর সেই সাথে জামাত শিবির, এনসিপি পার্টি নামে আরেকটি পার্টি, যত জঙ্গি এরা সব এক হয়েছে। কারণ তারা জানে যে আওয়ামী লীগ ইলেকশন করলে জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে, তাই কিভাবে সে ভোট চুরি করবে এখন সেই তালে আছে। শেখ হাসিনা স্পষ্টত বলছেন তারেক রহমানের বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ডক্টর ইউনূসের মধ্যে সবচেয়ে বড় বোঝাপড়াটা হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল আওয়ামী লীগকে বাইরে রেখে আসলে একটা ক্ষমতার ভাগাভাগির নির্বাচন করে নেওয়া, যার মাধ্যমে এটা নিশ্চিত করা যে তারাই ক্ষমতায় থাকেন। সেটা শেখ হাসিনা কিন্তু আবারও মনে করিয়েছেন যে এদের প্রত্যেকের একটা কমন স্বার্থের জায়গা হচ্ছে এই আওয়ামী লীগকে নির্বাচন এবং রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা। তার মানে তারেক রহমানের ফেরার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা, তারেক রহমানের ফেরার সঙ্গে আওয়ামী লীগ সহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া, কিংবা তারেক রহমান ফেরার মাধ্যমে আওয়ামী লীগ এবং বিএনপির আগামীর বাংলাদেশের জন্য একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে, একে অপরের পরিপূরক হিসেবে গড়ে উঠবার যে সব আলাপ বিভিন্ন তরফে হচ্ছে, সম্ভবত সে সবই সুদূর পরাহত শেখ হাসিনা জামাত, বিএনপি, এনসিপি আর ইউনূসকে একই দলভুক্ত বলে সুস্পষ্টভাবে চিহ্নিত করেছেন। 7 সিস্টার্স ভাগ করতে চাইছিল হাসনাত আব্দুল্লাহ, এখন এনসিপির সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ করলো। শেষ পর্যন্ত জামাতের জোটে যোগ দিল এনসিপি। বলা হয় নতুন বাংলাদেশের তারা যোদ্ধা, জুলাই যোদ্ধা। আর 71-এর একজন অন্যতম যোদ্ধা কর্নেল অলি, তার এলডিপি, তারাও যোগ দিল জামাতের জোটে। নিঃসন্দেহে আজকে জামাতের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন, খুশির দিন। রীতিমতো বলা যায় যে জামাতের ভেতরে আনন্দের বন্যা বয়ে গেল। কারণ জামাত হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেল। জামাতকে বলা হচ্ছিল যে তারা এই উগ্রপন্থার যে নানান রকম কর্মকাণ্ড সম্প্রতি ঘটেছে তার পৃষ্ঠপোষকতা করছে, তারা তাদের হাত ধরে আবার চরমপন্থার একটা উত্থান ঘটছে। সেই জায়গায় এনসিপি ঢোকাতে দুইটা ঘটনা ঘটলো। জামাত বলতে পারবে না, জামাত তো না, এটা তো একটা সব বিএনপি জামাত জোটের মতনই, গণতান্ত্রিক দলও আছে, মুক্তিযোদ্ধার দলও আছে, 71-এর মুক্তিযোদ্ধা, তারপরে 24-এর জুলাইয়ের মুক্তিযোদ্ধা বা যোদ্ধা, সবাই তো আছে। সুতরাং জামাত কিন্তু আজ থেকে একটা সুন্দর একটা সেল্টার পেলে বলা যায়। আর যেটা হলো এনসিপির জন্য, এটা অত্যন্ত আত্মঘাতী। এটা একটু বিশ্লেষণ করি। এনসিপির একেবারেই পাওয়ার কিছু নেই, বরং আমি একটা কথা বলি আজকে, খেয়াল করেন তো, বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আসলে স্বাধীনতা বিরোধী, উগ্রপন্থী, চরমপন্থী এদের একটা ষড়যন্ত্র, এরাই সংগঠিত হয়েছে। তো যখন নাকি 5ই আগস্ট পট পরিবর্তনের পর হঠাৎ করে যখন নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এসে বললো যে না, আমি তো শিবিরের প্রেসিডেন্ট, আমি শিবিরের সেক্রেটারি, আমি অমুক তমুক, চারিদিকে যখন কি হলো, তখন আমরা যতটা বলার চেষ্টা করলাম না এটা জামাত শিবির না, এটা রিয়েল একটা মানে যোদ্ধা, এরা খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত, গণতন্ত্র মনা, এরা হচ্ছে ওই 71-এর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার, এই কথাগুলো বলার চেষ্টা করতাম।
কিন্তু একটু ধাক্কাও খেতাম যখন কি হুট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই খোলস থেকে হঠাৎ করে বের হয়ে বলতেছে যে আমি শিবির আমি শিবির, তখন কিন্তু কিছুটা বেশ আশাহত হইলাম। আর এবার যেটা ঘটলো আর তো বলার কিছু থাকে না। তাহলে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যা বলতো সেটা কি সত্য হয়ে গেল? তাহলে এদের মূল ট্রেন্ড দেখেন, শতাধিক নেতা জামাতের জোটের পক্ষে দিল, 30 জন নেতা বলেছে সম্ভব না, তার মধ্যে যারা নারী তারা তো একেবারেই চলে আসলো। ওই যে হাসনাত আব্দুল্লাহ কয়েকদিন আগে বলছিল, আজকে রুমিন ফারহানও বলছে যে 7 সিস্টার্স ভাগ করতে চাইছিল হাসনাত আব্দুল্লাহ। এখন এনসিপির সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ করলো, মানে এনসিপির সিস্টাররা মানে অর্থাৎ নারী নেত্রীরা কর্মীরা আর দেখলো যে এখানে তো তাদের ঠাঁই নেই। কারণ জামাতের জোটে আর যাই হোক না কেন ওই কোনো এমপি পদে কাউকে নমিনেশন দেবে না কোনো নারীকে, তো সেখানে ভবিষ্যৎ নাই। একটা গণতান্ত্রিক মধ্যপন্থার দল হিসাবে যে আত্মপ্রকাশ ঘটবে সে আত্মপ্রকাশটা থেমে গেল। একজন দুইজন দেখলাম, ডাক্তার কি মাহমুদা মিতু আরেকজন বাদে, বাকি মানে পরিচিত তাসনিম যারা, তাসনুবা যাবি, তারা তো সব বেড়ে গেল। এরাই তো পরিচিত ছিল, ডাক্তার তাসনিম যারা, ডাক্তার তাসনুবা যাবি, তারা চলে গেল। এবং তাদের ফেসবুকের স্ট্যাটাসের বক্তব্যগুলো খুবই মানে দৃষ্টি আকর্ষণ করছে যে তারা ভাবতেও পারছে না যে মানে এনসিপি জামাতের সাথে জোটে যাবে। কেউ কেউ বলছে যে 30 জন যখন নাকি স্মারকলিপি দেয় যে 71-এর গণহত্যায় অভিযুক্ত জামাতের সঙ্গে জোট করার প্রশ্নই ওঠে না, নিজস্ব অস্তিত্ব বিলীন করে দিয়ে। আসলে শেষ পর্যন্ত হয়তো সেটাই হলো যেটা মানে শঙ্কা করা হচ্ছিল যে এরা তো আসলে মূলত জামাতের গর্ভেই জন্ম নেয়া। সেটি কি প্রমাণ করলো কিনা সেটা মানে বারে বারে এক দফা পট পরিবর্তনের পর যখন নাকি সবাই বললো যে মানে বিভিন্ন কর্নার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে আমি বৈষম্য বিরোধী না, আমি ছাত্র শিবির, ছাত্রলীগের মধ্যে লুকাইছিলাম, তারপরে বৈষম্য বিরোধী, এখন আমি শিবির। তো নির্বাচনও করলো, তারা জিতে গেল। কোথায় বৈষম্য বিরোধী, কোথায় নাহিদ ইসলাম, সাজিদ, হাসনাত আব্দুল্লাহ, তাদের অস্তিত্ব পাওয়া গেল না। তারপরে যাই হোক, তারপরে সেটা ডেকে তারা বলছিল না আমরা মধ্যপন্থার গণতান্ত্রিক দল। কিন্তু এখন এই যে ঢুকে গেল এনসিপি জামাতের পেটের মধ্যে, এরপরে তো সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে বয়ান, তাদের যে বক্তব্য, এখন তো আরো পরিষ্কার করে বলবে যে ওই যে জুলাই যোদ্ধা তো কিছু না, ওইটা তো হলো ওই কি বলে জামাত শিবির, রাজাকার এবং চরমপন্থী জঙ্গি, তাদেরই ছিল ষড়যন্ত্র, এবং সেটাই হলো। এখন তাদের বক্তব্যটা স্ট্রং হলো, মাঝখান থেকে আমরা একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়লাম। যাই হোক, মানে ইতিহাস তার অনিবার্য পথে যাবে, সেখানে তো বলার কিছু নেই। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। অবশেষে হাদি হত্যাকারীর 2 মূল সহযোগী এখন আইনের খাঁচায়। এই 2 কালপ্রিটের ধরা খাওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে পাপ কখনো চাপা থাকে না। আর তাদের গ্রেফতারের সাথে সাথেই তদন্তে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনলে আঁতকে উঠবে সাধারণ মানুষ। হত্যাকাণ্ডের পর যারা ভেবেছিল বর্ডার ক্রস করে ভিন দেশে পাড়ি জমালেই সব মাফ হয়ে যাবে, তাদের সেই ধারণা আজ পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। ভারতের মাটিতেও অপরাধীদের ঠাঁই নেই। হাদির রক্ত আজ তাদের পিছু নিয়েছে এবং শেষ পর্যন্ত আইনের জালে আটকা পড়তেই হয়েছে। এই 2 সহযোগীর গ্রেফতারের খবর আসার পর থেকেই আসল মাস্টারমাইন্ডদের হৃৎস্পন্দন বেড়ে গেছে বহুগুণ। এতদিন যারা পর্দার আড়ালে বসে কলকাঠি নাড়ছিল, তাদের রাতের ঘুম এখন হারাম হয়ে গেছে। পুলিশ প্রশাসনের হাতে ইতিমধ্যেই পৌঁছে গেছে সেই সব গোপন নাম ও পরিচয় যা প্রকাশ পেলে অনেক ভিআইপি মুখোশ খুলে রাস্তায় গড়াগড়ি খাবে। পুলিশ প্রশাসন সব জেনেও এখন চুপ করে আছে, কারণ তারা চায় না এখনই সব নাম প্রকাশ করে শিকারকে সতর্ক করে দিতে। মাস্টার মাইন্ডরা যেন পালানোর সুযোগ না পায়, সেজন্যই এই কৌশল অবলম্বন করা হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি ছিলেন না, বরং তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। হাসিনা সরকার তাদের নিশ্চিত পতন আজ করতে পেরেছিল অনেক আগেই। ক্ষমতা ছাড়ার ভয়ে এবং দেশকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যে তারা এক ভয়াবহ কিলিং মিশনে নেমেছিল। এই মিশনে তারা হাত মিলিয়েছিল ভিনদেশি গোয়েন্দা সংস্থা রয়ের সাথে। তাদের মূল টার্গেট ছিল দেশের প্রতিবাদী ও সাহসী তরুণ নেতৃত্বকে একে একে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। সেই জঘন্য তালিকার একেবারে শুরুর দিকেই ছিল শরীফ ওসমান হাদির নাম, কারণ হাদি তাদের চোখের বালি আর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। তাকে থামানোর জন্য সাধারণ কোনো হুমকি বা ধমকি কাজে আসছিল না বলেই তারা বেছে নিয়েছিল এই চরম পথ। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো রাগের মাথায় বা হুট করে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না। এটি ছিল নিখুঁত জ্যামিতিক ছকে কষা এক ঠান্ডা মাথার খুন। তদন্তে বেরিয়ে আসা তথ্য আমাদের জানাচ্ছে যে এই ব্লুপ্রিন্ট বা নীল নকশা তৈরি হয়েছিল ঘটনার ঠিক 6 মাস আগে। আর এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ নয়, বরং সুদূর সিঙ্গাপুর। চাকচিক্যে ভরা সেই শহরে বসে এক গোপন মিটিংয়ে ঠিক করা হয়েছিল হাদিকে হত্যা করার পরিকল্পনা। সেখানে কারা উপস্থিত ছিল এবং কারা সুদূর প্রবাসে বসে দেশের এক অকুতভয় কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার ছক কষেছিল, তা এখন তদন্তের মূল বিষয়। সিঙ্গাপুরের সেই বিলাসবহুল মিটিং রুমে বসেই ঠিক করা হয়েছিল কবে এবং কোথায় হাদির ওপর আঘাত হানা হবে। অর্থাৎ এটি ছিল সম্পূর্ণ আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং প্রি প্ল্যান্ড মার্ডার। এই পুরো পরিকল্পনার বাস্তবায়ন করতে প্রয়োজন ছিল একজন বিশ্বাসঘাতকের, আর সেখানেই ব্যবহার করা হয়েছে ফয়সালের মতো কালপ্রিটদের। ফয়সাল বন্ধু বেশে হাদির সাথে মিশেছিল এবং তলে তলে কাজ করেছিল সেই মাস্টার মাইন্ডদের হয়ে। সে ছিল সেই বিষধর সাপ
যে হাদির প্রতিটি পদক্ষেপের খবর পৌঁছে দিত খুনিদের কাছে। গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনে যখন হাদির ওপর গুলি চালানো হয়, তখন এই ফয়সাল এবং তার সহযোগীরাই ছিল মূল ভূমিকায়। হাদিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে তারা ভেবেছিল তাদের মিশন সফল হয়েছে। ঘটনার দিন অর্থাৎ 12 ডিসেম্বর দুপুরেই তারা দ্রুত ঢাকা ত্যাগ করে এবং ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। তারা ভেবেছিল বর্ডার পার হতে পারলেই তারা নিরাপদ এবং কেউ তাদের টিকিটিও ছুঁতে পারবে না, কিন্তু পাপ কেউ ছাড়ে না। দীর্ঘ সময় পলাতক থাকার পর 28 ডিসেম্বর এই দুই সহযোগী ভারতের মাটিতে ধরা পড়ার খবর পাওয়া গেছে। তাদের গ্রেফতারের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই তদন্তে এক বিশাল মোড় এসেছে। হালুয়াঘাট দিয়ে চোরের মতো পালিয়েও শেষ রক্ষা তাদের হলো না। এখন তাদের দেশে ফিরিয়ে এনে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে আসল সত্য। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হওয়া অন্যান্য আসামিরা তোতা পাখির মতো সব স্বীকার করতে শুরু করেছে। তাদের পেট থেকে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা শুনে তদন্তকারী কর্মকর্তারাও নড়ে চড়ে বসেছেন। সবচেয়ে ভয়ের বিষয় হলো তদন্তকারী কর্মকর্তাদের রহস্যজনক নীরবতা। ডিএমপি কমিশনার বা তদন্ত কর্মকর্তারা স্পষ্টই ইঙ্গিত দিয়েছেন যে অনেক গোপন তথ্য এখন তাদের ফাইলে জমা হয়েছে, কিন্তু কেন তারা মিডিয়ার সামনে সব নাম প্রকাশ করছেন না তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে। এর উত্তর একটাই, আর তা হলো শিকার যেন সতর্ক না হয়। পুলিশ খুব ভালো করেই জানে যে এখন যদি তারা সব তথ্য মিডিয়ায় ফাঁস করে দেয় তবে মূল গডফাদাররা পালানোর পথ খুঁজবে। রাঘব বোয়ালদের ধরার জালটা কতটা শক্তভাবে পাতা হয়েছে তা পুলিশের আত্মবিশ্বাস দেখে বোঝা যায়। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ঘোষণা প্রমাণ করে যে তদন্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। আর এই নীরবতাই এখন অপরাধীদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। পুলিশের এই কৌশল মাস্টারমাইন্ডদের স্নায়ুর ওপর চাপ সৃষ্টি করেছে। তারা বুঝতে পারছে যে তাদের চারপাশের ঘেরাও ক্রমশ ছোট হয়ে আসছে। যারা ভেবেছিল টাকা আর ক্ষমতার জোরে তারা পার পেয়ে যাবে, তাদের সেই অহংকার এখন মাটিতে মিশে যাওয়ার অপেক্ষায়। সিঙ্গাপুরের সেই গোপন বৈঠক থেকে শুরু করে ঢাকার রাজপথ পর্যন্ত প্রতিটি ধাপে যারা জড়িত ছিল তাদের সবার আমলনামা এখন পুলিশের হাতে। নিরাপত্তা এবং তদন্তের স্বার্থে নামগুলো গোপন রাখা হয়েছে ঠিকই, কিন্তু সময় মতো সেগুলো জনসমক্ষে আসবে। তখন দেখা যাবে আমাদের সমাজের অনেক চেনা মুখ আসলে কতটা ভয়ানক অপরাধী। হাদির ওপর হামলার পর তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হয়েছিল। ঢাকা থেকে সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল তাকে, কিন্তু 18 ডিসেম্বর তিনি আমাদের ছেড়ে চলে যান। তার এই মৃত্যু দেশের মানুষকে কাঁদিয়েছে এবং একই সাথে ক্ষুব্ধ করেছে। 19 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার ঐতিহাসিক জানাজা প্রমাণ করে যে হাদি সাধারণ মানুষের মনে কতটা জায়গা করে নিয়েছিলেন। এই ভালোবাসা আর আবেগের প্রতিদান দিতেই পুলিশ প্রশাসন দিন-রাত এক করে কাজ করছে। তারা প্রতিজ্ঞা করেছে যে হাদির হত্যাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আজ ভারত থেকে দুই সহযোগীর গ্রেফতার হওয়ার মাধ্যমে সেই প্রতিজ্ঞার বাস্তবায়ন শুরু হয়েছে। চুনোপুরীরা জালে আটকা পড়েছে এবং এবার পালা আসল হুকুমদাতাদের। যারা সিঙ্গাপুরে বসে হত্যার ছক কষেছিল এবং যারা দেশে বসে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে তাদের কাউকেই এবার রেহাই দেওয়া হবে না। হাদির প্রতিটি রক্তকণিকা আজ বিচার চাইছে। ফয়সাল বা তার সহযোগীরা কেবল হুকুমের গোলাম ছিল, কিন্তু আসল খলনায়ক এখনও ধরাছোঁয়ার বাইরে। তবে পুলিশের তৎপরতা দেখে বোঝা যাচ্ছে যে সেই খলনায়কদের দিনও ঘনিয়ে এসেছে। দেশের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই দিনের জন্য যেদিন আসল মাস্টারমাইন্ডদের নাম ঘোষণা করা হবে। পুলিশের হাতে আসা তথ্য অনুযায়ী এই হত্যা পরিকল্পনায় বিপুল অঙ্ক লেনদেন হয়েছে। সিঙ্গাপুরের সেই মিটিংয়ে কারা ফান্ডিং করেছিল এবং কাদের ইশারায় এই কিলিং মিশন পরিচালিত হয়েছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার হওয়ার পথে। তদন্তকারীরা অর্থের উৎস খুঁজছেন এবং খুব শীঘ্রই হয়তো সেই সব রাঘব বোয়ালদের নাম আমরা জানতে পারব যারা টাকার বিনিময়ে মানুষ খুন করতেও দ্বিধা করে না। এই পুরো ঘটনাটি একটি সুগভীর ষড়যন্ত্রের অংশ যা দেশকে অস্থিতিশীল করার জন্য করা হয়েছিল, কিন্তু হাদির আত্মত্যাগ সেই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে এবং মানুষকে আরও বেশি সচেতন করেছে। সাধারণ মানুষ হিসেবে আমাদের দাবি একটাই, এবং তা হলো হাদির প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। কেবল যারা গুলি চালিয়েছে তাদের শাস্তি দিলেই হবে না, বরং যারা আড়াল থেকে কলকাঠি নেড়েছে তাদেরও খুঁজে বের করতে হবে। পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে যে তারা সন্তোষজনক অগ্রগতি পেয়েছে এবং খুব দ্রুতই চার্জশিট দেওয়া হবে। এই চার্জশিটেই হয়তো উঠে আসবে সেই সব লোমহর্ষক তথ্য যা এতদিন গোপন ছিল। সিঙ্গাপুরের কানেকশন থেকে শুরু করে ঢাকার আন্ডারওয়ার্ল্ড পর্যন্ত বিস্তৃত এই অপরাধ চক্রের প্রতিটি সদস্যকে আইনের আওতায় আনা হবে। পরিশেষে বলা যায় যে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ষড়যন্ত্রকারীরা কতটা গভীর পর্যন্ত তাদের শিকড় বিস্তার করেছে, কিন্তু একই সাথে এই ঘটনার বিচার প্রক্রিয়া প্রমাণ করছে যে অন্যায়ের পতন অনিবার্য। ভারত থেকে আসামিদের গ্রেফতার হওয়া সেই পতনেরই শুরু। চুনোপুরি চালে আটকা পড়েছে এবং এবার পালা আসল হুকুমদাতাদের। যারা সিঙ্গাপুরে বসে হত্যার ছক কষেছিল এবং যারা দেশে বসে সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে তাদের কাউকেই এবার রেহাই দেওয়া হবে না। হাদির প্রতিটি রক্তকণিকা আজ বিচার চাইছে। ফয়সাল বা তার সহযোগীরা কেবল হুকুমের গোলাম ছিল, কিন্তু আসল খলনায়ক এখনও ধরাছোঁয়ার বাইরে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।